আমাদের তড়িৎ মেইনলি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা হচ্ছে তোমার চল তড়িৎ। তো স্থির তড়িৎ আসলে কি, সেটা হচ্ছে তুমি যখন কোন একটা অন্তরক পরিবাহীতে, ঠিক আছে, অন্তরক পরিবাহীতে তড়িৎটা প্রবাহিত করার চেষ্টা করবা, তো তখন সেখানে হচ্ছে কি সেটা সীমাবদ্ধ, মানে একটা জায়গায় আবদ্ধ অবস্থায় থাকবে, এর বাইরে সে যেতে পারবে না, সেই তড়িৎটাকে তুমি বলবো হচ্ছে স্থির তড়িৎ। তাহলে একটু সংজ্ঞাটা লিখে নিই, স্থির তড়িৎ কাকে বলে। স্থির তড়িৎ হচ্ছে কি তোমার যখন কোনো তড়িৎ, যখন কোনো তড়িৎ একটি অন্তরক পরিবাহীতে, অন্তরক পরিবাহীতে সীমাবদ্ধ থাকে, সীমাবদ্ধ থাকে, তখন ওই তড়িৎকে, তখন ওই তড়িৎকে স্থির তড়িৎ বলে, স্থির তড়িৎ বলে। আচ্ছা, স্থির তড়িৎ কাকে বলে আমরা লিখে ফেললাম। এখন আসো স্থির তড়িতের মধ্যে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে গিয়ে তড়িৎ বা আধান। আধান কাকে বলে, আধান বা চার্জ কাকে বলে, এটা কেউ কি বলতে পারবো, আধান বা চার্জ কাকে বলে? কেউ কি বলতে পারবো আধান বা চার্জ কাকে বলে? বলতে পারবো না কেউ? হুম? আচ্ছা লিখে ফেলো, প্রোটন। আচ্ছা ইশতিয়াক শোনো, আমরা হচ্ছে স্থির তড়িৎ শুরু করছি, কেমন? স্থির তড়িতে, স্থির তড়িৎ কাকে বলে সেটা শিখলাম, যে তুমি কোন একটা অন্তরক পরিবাহীতে যখন তড়িৎটাকে আবদ্ধ করে রাখবা, সীমাবদ্ধ করে দিবা, তখন সেই তড়িৎকে আমরা বলবো। আচ্ছা এখন আমরা শিখবো হচ্ছে কি আধান কাকে বলে, আধান বা চার্জ কাকে বলে। দেখো ইলেকট্রনের প্রোটন ও ইলেকট্রনের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যমূলক বৈশিষ্ট্যমূলক ধর্মকে, প্রোটন ও ইলেকট্রনের বৈশিষ্ট্যমূলক ধর্মকে আমরা বলবো হচ্ছে চার্জ বা আধান, ঠিক আছে। এবং এটা মাথায় রাখিও, যে সকল বস্তু, যে সকল বস্তু চার্জের আদান প্রদান করার মাধ্যমে চার্জিত হয়, চার্জিত হয়, তাকে চার্জিত বস্তু বলে, চার্জিত বস্তু বলে। এখন প্রোটন হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, এটা আমরা সবাই জানি, যেমন প্রোটন হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। এবং আমরা এটাও জানি যে একই বৈশিষ্ট্যের আহ, ধর তোমার হচ্ছে কি বলে যে চার্জের মধ্যে, একই বৈশিষ্ট্যের চার্জের মধ্যে হচ্ছে আমাদের কি হয়, আকর্ষণ হয় না বিকর্ষণ হয়। একই বৈশিষ্ট্যের চার্জের মধ্যে আমাদের হচ্ছে কি বিকর্ষণ হয়, আর বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের চার্জের মধ্যে হচ্ছে আমাদের কি হবে, আকর্ষণ ঘটবে। এই যে দুইটা চার্জের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ ঘটে, এই ঘটনা কিন্তু আসছে তোমার ওই নিউক্লিয়াস থেকে আসছে, ঠিক আছে। কেমনে আসছে নিউক্লিয়াস থেকে? ধরো আমার এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো চারদিকে ঘুরপাক খায়। এখন স্বাভাবিক ক্ষেত্রে তোমার এই নিউক্লিয়াসের মধ্যে যে পরিমাণ প্রোটন থাকে, ঠিক একই পরিমাণ ইলেকট্রন তার চারদিকে থাকে, ঠিক আছে। এবং নিউট্রন যেটা, সেটা তো এটা কি নিউট্রাল, এটা হচ্ছে নিরপেক্ষ, এটা কোনো জায়গায় কম বেশি থাকবে না, এটা সব জায়গায় নিরপেক্ষ অবস্থায় থাকবে, এটা কোনো প্রভাব এখানে পড়বে না। তো যেটা বললাম, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা এবং তার বাইরে যে ইলেকট্রন সংখ্যা, এগুলো সমান সমান থাকে, ইকুয়াল ইকুয়াল। এখন কোনো কারণে আমার এমন হচ্ছে যে কি এই প্রোটনের সংখ্যা বা ইলেকট্রনের সংখ্যা বেশি হয়ে গেছে, মানে ইকুয়াল ইকুয়াল ছিল প্রথমে, তারপরে কোনো কারণে একটা আরেকটা বেশি হয়ে গেছে, যে কোনো একটা কারণে। তো সেই দিক থেকে হচ্ছে কি হচ্ছে, ওই বেশি হওয়ার কারণে আমাদের এই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে এক ধরনের আকর্ষণ বিকর্ষণ তৈরি হচ্ছে, ঠিক আছে। ওইখান থেকে মেনলি এটা আসছে, চার্জের মধ্যে যে আকর্ষণ, চার্জের মধ্যে বিকর্ষণ ঘটে, এই ঘটনাটা, ঠিক আছে।
তো আমরা মোটামুটি এখন তড়িৎ স্থির তড়িৎ কাকে বলে, আধান কাকে বলে, চার্জিত বস্তু কাকে বলে, এইগুলা টুকটাক আমরা বেসিক করলাম। এখন হচ্ছে আমরা আধানের দুইটা বৈশিষ্ট্য পড়বো। ঠিক আছে, আধানের কয়টা বৈশিষ্ট্য? দুইটা বৈশিষ্ট্য বা দুটা ধর্ম পড়বো, কেমন? তোমরা সবাই এগুলো কি লিখছো? তোমরা যদি এটা লিখে থাকো একটু কষ্ট করে ইনফর্ম করো। লিখছো? ওকে ওকে, ঠিক জি আছে। ভাইয়া। ওকে, ঠিক আছে, আমি তাহলে বুঝলাম। আচ্ছা, এবার আসো চার্জের দুইটা বৈশিষ্ট্য বা চার্জের দুটো ধর্ম। চার্জের দুটি ধর্ম। এক নম্বর হচ্ছে তোমার আবেশীকরণ বা আবেশীকরণ না দিই, আহিতকরণ দিই, একটা দিলে হবে, সমস্যা নেই। আহিতকরণ। এক নম্বর হচ্ছে আহিতকরণ, আর দুই নম্বর হচ্ছে আবেশীকরণ। আবেশীকরণ, কেমন? তখন হাত ধরে আসবে। একটা দাও আহিতকরণ, একটা হচ্ছে আবেশীকরণ, কেমন? এটা দাও। এখন কি হয় দেখো, একটু মনোযোগ দাও। প্রথম আমরা পড়বো হচ্ছে আহিতকরণ। প্রথম আমরা পড়বো হচ্ছে আহিতকরণ। তো আহিতকরণটা মেইনলি কি? আহিতকরণ হচ্ছে গিয়ে এক নম্বর লিখে নিই, আহিতকরণটা মানে কি? আহিতকরণ হচ্ছে গিয়ে যে সকল বা একাধিক বস্তু দেব, একাধিক বস্তুর মধ্যে চার্জের স্থানান্তর ঘটায়। তাহলে আহিতকরণটা মেনলি কি? একাধিক বস্তুর মধ্যে চার্জের কি স্থানান্তর ঘটায়। এখন আমরা দুইটা উদাহরণ নিব। একটা মনে করো যে কাঁচ নল, কাঁচ নল ও মনে করো ফ্লানেল কাপড়, ফ্লানেল কাপড়। ঠিক আছে, কাঁচ নল এবং ফ্লানেল কাপড় দুইটা মনে করো যে নিরপেক্ষ অবস্থায় থাকে। নিরপেক্ষ মানে কি? এই মনে করো যে কাঁচদণ্ড বা কাঁচ নল। এই কাঁচ নলের মধ্যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস সব থাকে, বুঝছো? এগুলা নিরপেক্ষ অবস্থায় থাকে, কেমন? এবং পাশাপাশি আমি একটা ফ্লানেল কাপড় নেই, এই ফ্লানেল কাপড়ের মধ্যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এগুলো নিরপেক্ষ অবস্থায় থাকবে, কেমন? তো এটা হচ্ছে কাঁচ নল, এটা হচ্ছে মনে করো কাঁচ নল, লিখে দিই কাঁচ নল, এটা ফ্লানেল। এগুলো নিরপেক্ষ অবস্থায় থাকে। তো নিরপেক্ষ অবস্থায় থাকে, আমি কি করবো? এই কাঁচ নলকে ফ্লানেল কাপড় দিয়ে ঘষবো। ঘষাঘষি করলে কি হবে? একটু ঘষাঘষি করবা। ঘষাঘষি করলে কি হবে? ঘষাঘষি করার কারণে আমার পজিটিভ গুলো একটা জায়গায় চলে যাবে, নেগেটিভ গুলো একটা জায়গায় চলে যাবে। এখন পজিটিভ গুলো কোথায় যাবে? এটার মধ্যে ঘর্ষণ তৈরি করো। তাহলে আমার এখান থেকে আসবে কি? আমার কাঁচ নল যেটা ছিল সেটা পুরোটা, কাঁচ নল যেটা ছিল সেটা পুরোটা হয়ে যাবে পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। ঠিক আছে, পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। এবং ফানেল কাপড় যেটা ছিল, ওই ফানেল কাপড়টা সম্পূর্ণ নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? এখানে আমাদের সম্পূর্ণ কাচদণ্ড বা কাচ নলটি পজিটিভ চার্জে চার্জিত হয়েছে এবং ফানেল কাপড়টি নেগেটিভ চার্জে চার্জিত হয়েছে। এবং এই প্রক্রিয়াটা কিন্তু একটা স্থায়ী প্রক্রিয়া, বুঝছো? এটা স্থায়ী প্রক্রিয়া কিন্তু এটা, মানে এটা যদি ঘটে যায় এটা ঘটে যাবে, স্থায়ী, এটা একবার স্থায়ী ফিক্স। এটা একটা স্থায়ী প্রক্রিয়া। তাহলে আমরা মোট আহিতকরণ থেকে তিনটে জিনিস শিখলাম এখানে। ওকে, আশা করি সবাই বুঝছো এখানে। এটা সবাই তাহলে তুলে ফেলো খুব দ্রুত, একটু তাড়াতাড়ি করো সবাই। আজকে যত দ্রুত সম্ভব আমি পড়া কভার করে দেবো, যতটুকু পারি ইনশাল্লাহ। তো একটু তাড়াতাড়ি করো সবাই। তোমাদের লিক হইলে আমাকে আপডেট দিও। সবাই লিখছো? হ্যাঁ ভাইয়া। ওকে ডান। এখন আমরা শিখবো হচ্ছে আহিতকরণ যেহেতু চলে গেছে, এবার শিখবো হচ্ছে আমরা আবেশীকরণ। ঠিক আছে, আমরা এখন করবো হচ্ছে আবেশীকরণ। এই ইশিয়া কোনো সমস্যা হলে ভাইকে বলিও। আমরা এখন শিখবো হচ্ছে আবেশীকরণ। ঠিক আছে, আবেশীকরণটা কি? আবেশীকরণের বৈশিষ্ট্যগুলো একটা স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিই। আবেশীকরণের প্রথম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে
বিপরীত ধর্মী এবং বা একই ধর্মী চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ তৈরি করে ঠিক আছে। তাহলে একটা এক্সাম্পল নেই আমরা এখান থেকে। এক্সাম্পল হচ্ছে গিয়ে একটা কাচদণ্ড নাও, কাচদণ্ড যা ধনাত্মক চার্জে চার্জিত, ধনাত্মক ধনাত্মক চার্জে চার্জিত, ঠিক আছে। তো আমি একটা কাচদণ্ড নেই, মনে করো এটা কাচদণ্ড নিলাম এখানে। তো কাচদণ্ডটা মনে করো সম্পূর্ণ পজিটিভ চার্জে চার্জিত, সম্পূর্ণ পজিটিভ চার্জ চার্জিত। তো আমি এই কাচদণ্ডকে যদি একটা গোলকের সাথে নিয়ে আসি, যেখানে গোলকটা মনে করো হচ্ছে গিয়ে সম্পূর্ণ পজিটিভ নেগেটিভ চার্জে চার্জিত অবস্থায় আছে, নিরপেক্ষ অবস্থায় আছে, এক কথা বলতে গেলে কেমন, এক কথায় নিরপেক্ষ অবস্থায় সে অবস্থান করছে ওই গোলকটা আমার। তা আমি যদি এই গোলকের কাছাকাছি নিয়ে আসি, আমার এখানে লাগাই দিও না ভিতরের দিকে, এটা কাছাকাছি নিয়ে আসবো, ঠিক আছে। তো কাছাকাছি যদি আমি নিয়ে আসি তখন আমার কি হবে, তখন ঘটনা ঘটবে এরকম যে আমার ওই কাচদণ্ডটাকে বা কাচনলটাকে আমি যদি কাছাকাছি নিয়ে আসি, এখানে পজিটিভ চার্জ ছিল, আর আমার ওই গোলকের কাছাকাছি নিয়ে আসার কারণে ওই গোলকের নেগেটিভ চার্জ গুলা তার দিকে আকর্ষিত হবে, নেগেটিভ চার্জ গুলা তার দিকে আকর্ষিত হবে এবং পজিটিভ চার্জ গুলো কি হবে, বিকর্ষিত হবে, স্বাভাবিক বিষয়। তো এইটা হচ্ছে আমাদের আবেশীকরণ। এবং এই প্রক্রিয়াটা হচ্ছে একটা অস্থায়ী প্রক্রিয়া, এটা হচ্ছে অস্থায়ী প্রক্রিয়া, এটা একটা অস্থায়ী প্রক্রিয়া, ঠিক আছে, এটা একটা অস্থায়ী প্রক্রিয়া। তাহলে আমরা চার্জের ধর্ম দেখলাম দুইটা, আহিতকরণ আবেশীকরণ, এবং আহিতকরণ কি আবেশীকরণ কি আমরা দুইটা দেখবো, ঠিক আছে। এবং তাদের আসলে কার্যক্রম গুলো কেমন হয় কেমন দেখা সেটাও আমরা শিখলাম এখানে। ওকে, আচ্ছা বলো তো দেখি একজনে, পৃথিবীর মধ্যে আমাদের কোন চার্জে চার্জিত, বা আমাদের পৃথিবী কোন চার্জে বর্তমানে চার্জিত হয়ে আছে, কেউ কি বলতে পারবা? আমাদের পৃথিবী কোন চার্জে চার্জিত হয়ে আছে? দেখি বলো তো একজনে, আমাদের পৃথিবী কোন চার্জে চার্জিত হয়ে আছে, কেউ কি বলতে পারবা? কেউ বলবো না, আমাদের পৃথিবী কোন চার্জে চার্জিত হচ্ছে বলতে পারবো না? এরে কেউ কি পারো না? ঐশী, একজনা, ইতি, এটা তোমাকে পারবো না, ইশতিয়াক, তোমরা কি আমার হ্যাঁ, ভয়েস? ঋণাত্মক হবে মেবি। হ্যাঁ, এটা কে বলছে? আমি বলছি, ঐশী। আচ্ছা ঐশী বলছো। হ্যাঁ, ঋণাত্মক চার্জে চার্জিত, ঠিক আছে। আমাদের পৃথিবী হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত। এই কারণে তুমি যদি এই গোলকটাকে ভূ সংযোগ দাও, আমরা 9-10 পড়ছি কিন্তু, গোলকটাকে তুমি যদি ভূ সংযোগ করে দাও না, তাহলে কি হবে জানো? তাহলে হচ্ছে কি তোমার এখানে যতগুলো পজিটিভ চার্জ ছিল না, ওই পজিটিভ চার্জ গুলা সে কি করবে, নেগেটিভ চার্জে কনভার্ট করে ফেলবে, বুঝছো? এটা হয় আর কি। আচ্ছা তাহলে আমরা লিখছি সবাই, এটা এটা শেষ করছো, সবাই এটা শেষ করছো? জি ভাইয়া লিখছি। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে চার্জের হিসাব গেলাম, এটা শেষ করছি। এখন আমরা যাবো হচ্ছে গিয়ে চার্জের জন্য আমাদের কিছু বৈশিষ্ট্য আরো আছে, যেমন আমরা কিছু পয়েন্ট শিখবো এখানে। আহ, আজকে প্রথমে শিখবো হচ্ছে আমরা কুলম্বের সূত্র। আজকের টপিক ছিল আগে একটা, এখন একটা টপিক আসছে। এখন শিখবো হচ্ছে আমরা কুলম্বের ধ্রুবক, কুলম্বের কুলম্বের ধ্রুবক না, কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র, যাকে আরেকটা নাম দেওয়া হয় তড়িৎ বল। এটার মানে কি দেখো, এটা মানে হচ্ছে গিয়ে তোমার
আগে সূত্রটা আমরা লিখি। আমরা সবাই আশা করি এই সংজ্ঞাটা বা এই সূত্রটা সবাই পড়ছি, মানে দেখছি বা শুনছি। একজন টিচার কিন্তু দেখো লাফাইতে লাফাইতে বলে, কিন্তু বলে আসলে তোমাদের জানি না যে দুইটি বিন্দুর আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এটা শুনছিলা তোমরা? এই যে ওই সে সূত্রটা যে লাফাইতে বলতো টিচারটা, ওইটাই হচ্ছে আমরা এখন এখানে করবো। যে উনি যে লাফালাফি বলতো, গান গাই বলতো, ওইটাই। তুমি কি ছিল? ধরো তোমার এই যে দুইটা মনে করো বস্তু চিন্তা করো, এই একটা বস্তু এই একটা বস্তু, দুইটা বস্তু। তো এই দুইটা বস্তুর মধ্যে মনে করো এখানে চার্জ ধরলাম হচ্ছে আমরা Q1 চার্জ, এখানে মনে করো Q2 চার্জ, দুইটা চার্জ। এখন এই দুইটা চার্জিত বস্তুর মধ্যবর্তী যে ব্যবধানটা সেটা ধরলাম হচ্ছে আমরা ডি। ঠিক আছে, ধরলাম কি ডি ধরলাম। এখন এটা পজিটিভ হইতে পারে, আবার নেগেটিভ হইতে পারে। আমি ধরলাম পজিটিভ, তো এটাও পজিটিভ নেগেটিভ হইতে পারে। তো আমি ধরলাম পজিটিভ, তাহলে পজিটিভ পজিটিভ কি করবে? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? অবশ্যই বিকর্ষণ করবে, যেহেতু একই ধর্ম। আর যদি এটা নেগেটিভ হইতো তাহলে আকর্ষণ করতো। তাহলে আমরা এখানে দুইটাই ধর্ম পাবো, আকর্ষণও পাবো বিকর্ষণও পাবো। ঠিক আছে, তারপরে তো বললাম আর কি যে আমাদের যে সংজ্ঞাটা অন্য সূত্রটা সেটা হচ্ছে কি দুইটি বিন্দুর আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের সমানুপাতিক। কেমন? ভাইয়া বর্গের ব্যাসানুপাতিক না? ও সরি সরি সরি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি খেয়াল করে গেছি, এর গানটা খালি মাথায় ঘুরতেছে আমার, বুঝছো? এবং বল সংযোগ সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। সরল রেখা বরাবর ক্রিয়া করে। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আকর্ষণ বিকর্ষণ, এই যে আকর্ষণ বিকর্ষণ দুইটাই আছে। তো আধান দ্বয়ের যে আকর্ষণ বিকর্ষণ যে বলটা আছে, সেই আকর্ষণ বিকর্ষণ বল হচ্ছে কি আমাদের কি আকর্ষণ বিকর্ষণ বল হচ্ছে আমাদের এফ। তাহলে লিখে নিব যে আকর্ষণ বা আমি একটু লেখা নেই কেমন আমি, হ্যাঁ, বিকর্ষণ বল হচ্ছে কি আমাদের এফ। তো এই এফ এর সাথে যে দুইটা আধান আছে Q1 Q2, তাহলে আধান দ্বয় কি হবে? আধান দ্বয় হচ্ছে আমাদের Q1 Q2, সেটা আমাদের আধান দ্বয়। মধ্যবর্তী যে দূরত্বটা আছে ওই দূরত্বটা হচ্ছে গিয়ে ডি। তাহলে হিসাব মতে আমরা কি পাই? এই আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। ঠিক আছে, এবং ওই আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে বর্গের ব্যস্তানুপাতিক, তো আমি 1 নম্বর 2 নম্বর ইকুয়েশনকে যদি ইকুয়াল করি, সিমিলার করি, তাহলে 1 ও 2 থেকে আমরা পাই কি পাই? এফ প্রপোর্শনাল Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, এটা পাচ্ছি। তো এখানে দেখো এই প্রপোর্শনাল যে চিহ্নটা আছে এটা দেখো একটা ধ্রুবক আসবে। ধ্রুবকটা কি আসবে? f ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার, এটা আসতেছে। তো সবাই একটু মাথায় রাখবা এখানে যে 1 বাই 4 পাই এপসাইলন নট যে আমি লিখছি, এটাকে আলটিমেটলি কি বলা হয়? এটাকে আলটিমেটলি বলা হয় হচ্ছে কুলম্বের ধ্রুবক। এটাকে আলটিমেটলি কি বলা হয়? কুলম্বের ধ্রুবক। ঠিক আছে, এবং এটা মানটাও কিন্তু ফিক্সড, 8.854 10⁻⁻12 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। ঠিক আছে, তো দেখো আমি ডাইরেক্ট এখানে কুলম্বের ধ্রুবক সি কেন লিখি নাই? কুলম্বের ধ্রুবক আমরা 1960 এখানে সি লিখছিলাম বা একটা কে লিখছিলাম, আর ওটা লিখে নাই কেন? 1 বাই কেন লিখছি আমি? লেখার কারণ হচ্ছে গিয়ে আমার এই যে তড়িৎ বলের হিসাবটা বা কুলম্বের ধ্রুবকের হিসাবটা, এটা মাধ্যমের উপর ডিপেন্ড করতেছে। কিসের উপরে বললাম? মাধ্যমের উপরে। এই যে আমি কিছু মুখের কথা বলি না, এগুলো হাতে নোট ডাউন করে ফেলি। এখানে আমাদের কুলম্বের ধ্রুবকটা মাধ্যমের উপর ডিপেন্ড করতেছে।
এখন মাধ্যম বলতে কি বোঝাচ্ছে, হয়তো বায়ু মাধ্যম, পানি মাধ্যম, কাঁচ মাধ্যম বা তরল যে কোনো মাধ্যম। তো মাধ্যমের ভিত্তিতে আমার মান কিন্তু চেঞ্জ হয়। মান চেঞ্জ হয় কেন? এই যে একটা অ্যাপসাইলন নট দেখতে পাচ্ছ না তোমরা সবাই এখানে, অ্যাপসাইলন নট, ই নট এটাকে বলা হয় অ্যাপসাইলন নট। অ্যাপসাইলন নট, এই অ্যাপসাইলন নটটা কিন্তু বর্তমানে শূন্য মাধ্যমে আছে। তাহলে তাহলে কুলম্বের ধ্রুবক তৈরি হয় শূন্য মাধ্যমে। মনে থাকবে এমসিকিউ আসলে কিন্তু এগুলো কিন্তু লিখতে হবে। কুলম্বের ধ্রুবক তৈরি হয় শূন্য মাধ্যমের জন্য। শূন্য মাধ্যমে কুলম্বের ধ্রুবক হচ্ছে কত? 8 পয়েন্ট, সরি 8 পয়েন্ট না, আচ্ছা সরি আমি তো ভুল করে ফেলেছি। এটা তো আমি এই যে এই মানটাতে লিখছি আমি, এটা হচ্ছে অ্যাপসাইলন নটের মান, এটা ভুল করে ফেলছি। কুলম্বের ধ্রুবকের আলটিমেটলি মান হচ্ছে 9 × 10⁹। এই যে ভুল করে ফেলেছি, ঠিক আছে আমি একটাও ভুল করেছি। এটা হবে এখানে নিউটন, এই যে একটু কারেকশন করে দিলাম। তো আমাদের হচ্ছে মেনলি যেটা বললাম আর কি, তো এটা হবে কুলম্ব স্কয়ার নিউটন, কুলম্ব স্কয়ার নিউটন −1 মিটার ×2, এটা হবে। ঠিক আছে, আচ্ছা যেটা বলতেছি, আমাদের কুলম্বের ধ্রুবকের বর্তমান যে মানটা আসছে 9 × 10⁹, এটা কিন্তু শূন্য মাধ্যমের জন্য। কোন মাধ্যমের জন্য? শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের জন্য এই মানটা আসছে। তাহলে এমসিকিউতে বলতে পারি যে কুলম্বের ধ্রুবক কোন মাধ্যমের জন্য প্রযোজ্য, তাহলে সে আনসার কি হবে? বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম। তো তোমাকে যদি প্রশ্নে আবার মনে করো, প্রশ্নে কোনো কারণে এত সিকিউ দিল, তো প্রশ্নে কোনো কারণে হচ্ছে আমাদের মাধ্যমের জন্য এপসাইলন নট হচ্ছে গিয়ে এত, তখন কিন্তু মাথায় রাখতে হবে, তখন আমরা কিন্তু আর এটা অ্যাপ্লাই করতে পারবো না, 9 × 10⁹ অ্যাপ্লাই করতে পারবো না। তখন ওই যেটা আমাকে দেওয়া হয়েছে এখানে ওইটা বসাই তারপরে কাজ করবো। তো এখানে অ্যাপসাইলন নটটাকে আসলে কি বলা হয়? তোমরা কি এই সূত্রটা লিখছো সবাই? সূত্রটা লিখছো? জি ভাইয়া লিখছি। আচ্ছা এখানে তাহলে অ্যাপসাইলন নটটাকে কি বলা হয়, কি এটা একটু জানতে হবে আমাকে। অ্যাপসাইলন নটকে বলা হয় হচ্ছে কি ভেদন যোগ্যতা, ভেদন যোগ্যতা, ভেদন যোগ্যতা। অ্যাপসাইলন নটকে বলা হয় ভ্যালন যোগ্যতা। তাহলে এটা বর্তমানে শূন্য মাধ্যমে আছে না, তাহলে শূন্য মাধ্যমে ভ্যালন যোগ্যতা হচ্ছে এত। আর আমাদের কুলম্বের ধ্রুবকটাও হচ্ছে শূন্য মাধ্যমে বা বায়ু মাধ্যমের জন্য। এবং অন্যদিকে আমাদের যদি কোনো কারণে অ্যাপসাইলন নটের মানটা চেঞ্জ করে দেয়, মাধ্যম চেঞ্জ করে দেয়, তখন কিন্তু আর 9 × 10⁹ থাকবে না। ওকে, আচ্ছা যাই হোক, এখন আমাদের মোটামুটি সূত্র ফোকাস করি আমরা একটু। সূত্র যদি ফোকাস করি, F = 1/4πε0 × Q1 Q2/d², এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। ঠিক আছে, তো এত সহজ ফর্মুলা দিয়ে তো ম্যাথ আসবে না, একটু কঠিন করে ম্যাথ আসবে। তো এইটা থেকে আমি একটা ম্যাথ সলভ করি তোমাদের জন্য। তো বুঝলাম, তো ব্যাপারটা ওগুলো তুলে ফেলো, আমরা একটা ম্যাথ সলভ করি এখানে। একটা ম্যাথ আমি তো লিখি। কোশ্চেনটা হচ্ছে, কোশ্চেন শিখবো সরি, তোমাদের বোর্ড কোশ্চেন যেমন আছে তার উপর ভিত্তি করেই আমি কোশ্চেনটা লিখতেছি। ঠিক আছে, কোশ্চেন 1, তবে কোশ্চেন নাম্বারটা একটু লিখে রাখি করতে হবে, কত নম্বর কোশ্চেন লিখতে হবে। A B C, এটা হচ্ছে 1 মিটার, এটাও 1 মিটার, এটাও 1 মিটার। ঠিক আছে, আচ্ছা তো বলা হচ্ছে এটা +7 কুলম, হচ্ছে -10 কুলম। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, এবং এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সরি সমবাহু ত্রিভুজ, বুঝে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে ক নাম্বারটা বলতেছে যে এ বিন্দুতে 1 কুলম চার্জের জন্য তড়িৎ বল কত? তড়িৎ বল অথবা লব্ধি বল, লব্ধি বল কত? এর প্রশ্ন করছে। আর খ নাম্বার বলছে এ বিন্দুতে, এ বিন্দুতে 2 কেজি, 2 কেজি না 10 কেজি ভরের একটি বস্তু, একটি বস্তু ঝুলিয়ে রাখতে, ঝুলিয়ে রাখতে কি ব্যবস্থা, কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? 1 কুলম চার্জে রাখি, তাহলে এই 1 কুলম চার্জের জন্য তড়িৎ বল বা লব্ধি বল কত জিজ্ঞাসা করছে। মনে রাখবা যখন আমাদের লব্ধি বল বা তড়িৎ বল বলতেছে, এখানে আমাদের অবশ্যই মানে একাধিক বল চলে আসবে।
তখন আমরা কিন্তু লব্ধি সূত্র অ্যাপ্লাই করবো। তো লব্ধি সূত্র সবাই আমরা জানি। লব্ধি সূত্রে কি ছিল মনে আছে তোমাদের ভেক্টরের মধ্যে, যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার কি ছিল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q কজ আলফা। আশা করি তোমাদের এটা মনে আছে। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতাম। তো ওইখানে আমরা এখন একই কাজ করবো, মানে এখানে একই কাজ করবো। আমাদের এখানে একটা পি লাগবে, একটা কিউ লাগবে, একটা আলফা লাগবে, তিনটা জিনিস লাগবে। তো পি কিউ তো অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের এখানে বল অ্যাপ্লাই করতে পারবো। এবং দেখো আমার এ থেকে বি এর জন্য একটা বল আসবে, এ থেকে সি এর জন্য আরেকটা বল আসবে। দুইটা বল নিবো, দুইটা বল মানে পি কিউ পাই গেছি। এখন দুইটা বলের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল লাগবে না, সেটা আমাদের বের করতে হবে। ওইটার জন্য আমরা যাবো, আমরা আগে ম্যাথটা শুরু করি। প্রথমে আসো আমাদের এ বি এর জন্য, এ বি এর জন্য হিসাব করি আমরা। এ বিতে একটু খেয়াল করি, এটা হচ্ছে 1 মিটার। আর এই বিটা আমাদের মনে করি যে এই বিটা আমরা তো অলরেডি বুঝে গেছি 1 কুলম চার্জ আছে আমার। তো এখানে আমাদের আগে থেকে জানা আছে যে কিউ 1টা হচ্ছে আমাদের 1 কুলম, আর কিউ 2টা হচ্ছে আমাদের এখানে 7 কুলম। ঠিক আছে, এবং তাদের ডিটা হচ্ছে গিয়ে 1 মিটার। সূত্র অ্যাপ্লাই করি, F1 ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখান থেকে ε0 এটা মান হচ্ছে কত 9 ইন্টু 10⁹9 ইন্টু হবে আমাদের 7 × 1 ডিভাইডেড বাই হবে আমাদের কত 1 স্কোয়ার। ঠিক আছে না? তো আমাদের কত হয় এখানে হিসাব করলে 63 × 10⁹9 নিউটন আসছে। এটা হচ্ছে F1 এর মান। ঠিক আছে, এটা F1 এর মান। তো সেম ভাবে তুমি যদি এসির জন্য কাজ করো, এসির জন্য কাজ করো তাহলে একই জিনিস আসবে। কি আসবে সেখানে এসির জন্য কাজ করলে ওই একই জিনিস, যে F2 ইজ ইকুয়াল টু ওই 9 ইন্টু 10⁹9 ইন্টু কি হবে ওই Q1 Q2, মানে কি এইটা এবং এইটার মধ্যে চার্জের গুণ। এখন কথা হচ্ছে এখানে তো মাইনাস কেন, তাহলে কি আমরা মাইনাসটা অ্যাপ্লাই করবো এখানে? উত্তর হচ্ছে না, মাইনাসটা অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। মাইনাসটা এখানে অ্যাপ্লাই করবো না, কারণ মাইনাসটা দিয়ে আমরা একমাত্র ডাইরেকশনের জন্য কাজ করবো। কিসের জন্য? ডাইরেকশনের জন্য। তুমি যদি সিঙ্গেল কোনো একটা অংশের জন্য বল বের করতে চাও সিঙ্গেল, তখনটা মাইনাসটা অ্যাপ্লাই করবে। মানে মনে করো তোমাকে জাস্ট বলছে এই অংশের জন্য বলছে জাস্ট সিঙ্গেল, তখন তুমি মাইনাসটা অ্যাপ্লাই করবে। আদারওয়াইজ এখন মাইনাস অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। আর মাইনাস অ্যাপ্লাই করলেও সমস্যা নেই, সেটা স্কোয়ার হওয়ার কারণে চলে যাবে না, ওটা ইউজ করলেও কোনো সমস্যা হবে না। তো 10 × 1 ডিভাইড বাই 1 স্কোয়ার। এখন হিসাব করলে কত এখানে 90 × 10⁹9 নিউটন। কি পাইলাম এটা F2/3। আমরা F1 F2 তাহলে পেয়ে গেলাম। এখন সমস্যা হলো যে কি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, সেটা তো আমাদের বলে নাই প্রশ্নের মধ্যে। মধ্যবর্তী অ্যাঙ্গেল কি বলছে আমাদেরকে? মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু আমাদের প্রশ্নে বলে না। তাহলে একটু আমরা খেয়াল করি সবাই এখানে, আমরা মনে রাখবো সবাই, পজিটিভ পজিটিভ যদি হয় অথবা নেগেটিভ নেগেটিভ যদি হয়, তখন তখন ডাইরেকশনটা হবে, দিক হবে বাহিরের দিকে। এভাবে কোন দিকে? দিক হবে বাহিরের দিকে, কেমন বাহির। আর যদি মাইনাস প্লাস অথবা প্লাস মাইনাস হয়, তাহলে দিক হবে ভিতরে। এখন ভিতর মানে কি? ভিতর মানে নেগেটিভ দিকে, বুঝছো? ভিতর মানে কি? নেগেটিভ দিকে হবে আর কি। ভিতর মানে কি? নেগেটিভের দিকে হবে। ঠিক আছে, তাহলে একটু ফোকাস করি সবাই আমরা এদিকে। এ এ এবং বি এর মধ্যে কিন্তু অলরেডি পজিটিভ চার্জ আছে। তো পজিটিভ পজিটিভ কি হচ্ছে? পজিটিভ পজিটিভ হলে কি হয়? দিক কোন দিকে হয়? বাহিরের দিকে। এটা ডাইরেকশন হবে এদিকে, এটা ডাইরেকশন হবে বাইরের দিকে, কেমন? এবং এভাবে দেখ বাইরের দিকে, এটা হচ্ছে আমাদের F1 এর ডাইরেকশন। এখন দেখো পরেরটা, পজিটিভ নেগেটিভ। পজিটিভ নেগেটিভ হলে কোন দিকে? ভিতরের দিকে, মানে কোন দিকে? নেগেটিভ দিকে, মানে এই বরাবর। এটা হচ্ছে আমাদের F2। এখন F1 এবং F2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? এটা না, F1 এবং F2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা। এখন কথা হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত এখানে, মানে এখানে আলফাটা কত? দেখো আমার এইটা পুরাটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তাই না? এটা পুরোটা, তো এটা যদি পুরোটা 180 ডিগ্রি হয়, এইটা কত? এটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো আমি 180 থেকে 60 যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা বাকি অংশের মানটা পেয়ে যাচ্ছি, এবং সেটাই তো আমাদের আলফা। তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে কত হয়? 120। তাহলে আমাদের আলফার মানটা হচ্ছে এখানে 120 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমরা কি পাই গেছি? আমরা আলফা পেয়ে গেছি, অর্থাৎ আলফা মানে এখানে কত? 120 ডিগ্রি। বুঝতে পারছো আলফা সমান যে 120 ডিগ্রি কেমনে আসছে? আশা করি ক্লিয়ার আছে সবাই। আর কোনো সমস্যা হলে বলিও, কেমন? এখন আমরা সরাসরি লব্ধি সূত্র অ্যাপ্লাই করবো, যে F ইজ ইকুয়াল টু রুট ওভার F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos আলফা। আমরা সরাসরি কোনটাই ক্যালকুলেশন করো, আমি এটার আনসার লিখলাম না, তোমরা তো বুঝতে পারছো কি করতে হবে এরপরে। তোমরা এখানে হিসাব করবো খালি। এটা হবে 63 × 10⁹9
হোল স্কোয়ার প্লাস এখানে হবে কত 90 × 10⁻⁹ হোল স্কোয়ার ইন্টু ইন্টু না প্লাস 2 × 63 × 10⁹ ইন্টু 90 × 10⁻⁹ ইন্টু মাইনাস হাফ। এই যে তুমি যদি এই কাজটা করো তাহলে এখান থেকে একটা আনসার পাই যাবা, ঠিক আছে? এখানে একটা আনসার পাবো, সেটা তোমার মেইন উত্তর অঙ্ক হয়ে যাবে, সেটা তোমার আনসার এত নিউটন। ঠিক আছে, বুঝতে পারছো সবাই অঙ্কটা? ক নম্বর অঙ্কটাকে সবাই বুঝতে পারছো? তোমরা একটু রেসপন্স করো, বুঝছো কিনা সবাই? বুঝছি ভাইয়া। কারো কোনো প্রশ্ন আছে? সমস্যা। আচ্ছা, ইসিয়া কোনো প্রশ্ন থাকলে বলো। ভাইয়া দিক মানে দিকে কোনটা একটু আবার বলুন তো। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। জি ভাইয়া। আচ্ছা দেখো, অ্যাঙ্গেলটা খেয়াল করতে হবে। এখানে আমাদের এই এ বিন্দুতে পজিটিভ চার্জ, আবার বি বিন্দুতেও পজিটিভ চার্জ। তো পজিটিভ পজিটিভ হলে ডাইরেকশনটা কোন দিকে হবে? বাহিরের দিকে হবে। এই বাহিরের দিকে, এই যে দেখো বাহিরের দিকে হবে। তো বাহিরের দিকে তো আমার ডাইরেকশন দেওয়া হয়েছে, মানে এটা হচ্ছে আমাদের বর্তমানে F1 এর জন্য। এবার হচ্ছে F2 এর জন্য, সেখানে কি হয়? পজিটিভ আর নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ হলে ডাইরেকশন কোন দিকে হয়? ভিতরের দিকে হবে। ভিতরের দিকে মানে কি? নেগেটিভ দিক। এই যে নেগেটিভ দিকে, F2 হচ্ছে এদিকে। তাহলে এখানে আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে এটা, এটা আমাকে বের করতে হবে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা। এটা কত? আলফা। যখন এটা কত হবে এখন এটা বের করবো আমরা, যেহেতু এটা আলফা। এখন দেখো আমার পুরা এখানে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 180, এই পুরো রেখাটা হচ্ছে 180। তো আমার দরকার শুধু এই অংশ, আমার তো পুরো দরকার নেই। তো সেখান থেকে যদি আমি এই অংশটা বিয়োগ করে দিই তাহলে তো আমার মিলে যায়। এবার এই অংশের মান কত? এই অংশের মান হচ্ছে 60 ডিগ্রি। কেমন 60 ডিগ্রি বুঝলাম? কারণ আমার এটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান 60 ডিগ্রি। সেক্ষেত্রে 180 থেকে 60 বিয়োগ করলে বাকি থাকে কত? 120। এই হিসাবে আমি আলফাটা 120 ধরছি এখানে। বুঝতে পারছো? ঠিকঠাক জি বুঝতে পারছো? ভাইয়া। ওকে ওকে। আচ্ছা, কারো তো কোনো প্রশ্ন নেই আশা করি। আমরা এখন দ্বিতীয় প্রশ্ন চলে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনে কিন্তু আমাদের যেটা বলতেছে ওরা, যে এই বিন্দুতে আমি যদি 10 কেজি পনেরো একটা বস্তু ঝুলাই দিই, আমি চিত্রটা একটু মুছি কেমন। তো প্রশ্ন বলতেছে আমাদের, এই যে বিন্দুটা ছিল না, এখানে আমি যদি 10 কেজি বস্তু একটা ঝুলে দিই, মানে এই যে একটা বস্তু ঝুলে দিই এখানে, যার ভর কত? 10 কেজি। ভর হচ্ছে 10 কেজি। তো 10 কেজি ভরের একটা বস্তু যদি আমি ঝুলাই দেই, তাহলে বস্তুটি ঝুলিয়ে রাখতে, মানে এটা ঝুলে থাকবে, এখানে ঝুল দিয়ে থাকবে, এটা কিন্তু ছিঁড়বে পড়ে যাবে না, আবার উপরের দিকেও যাবে না, এখানে থাকবে সেটা। তো কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেখানে, এটা আমাকে বলছে। তো ব্যবস্থা কি দেখো, ঝুলে রাখার জন্য মানে আমার তো ওরা বলে শর্ত বলে দিছে ঝুলে রাখতে হবে। এখানে মোট 3টে শর্ত কাজে লাগে। কয়টা শর্ত? 3টে শর্ত কাজে লাগে। কি কি শর্ত সেটা? তুমি যদি দেখো এই পয়েন্টে তোমার হচ্ছে একটা টোটাল বল পাবা, লব্ধি বল। এই বলটা যদি, এই বস্তুর একটা ওজন থাকবে, বস্তুর কি থাকবে? একটা ওজন থাকবে। ওই বস্তুর ওজন এবং এই বলের মধ্যে কাজ করবো। যদি আমার এটা সমান হয়ে যায়, কি হয়ে যায়? এই দুইটা সমান হয়ে যায়, তাহলে বস্তু ঝুলবে। বস্তু কি হবে? ঝুলবে। এটা হচ্ছে কেস 1। এবার কেস 2 খেয়াল করো। যদি কোনো কারণে বস্তু বলতেছি, যদি কোনো কারণে লব্ধি বলটা বস্তুর ওজন থেকে বেশি হয়ে যায়, তাহলে কি হবে? উপরের দিকে চলে যাবে। উপরে মানে উপরে চলে যাবে গা। ঠিক আছে, মনে করো যে এই যে এমন আর কি, আমি বস্তুটাকে টান দিচ্ছি, এটা হচ্ছে আমার বল, এটা আমার বল, এটা ওজন তার দিকে। তা আমার যদি বলটা বেশি হয়, অবশ্যই বস্তুটা উপরের দিকে চলে যাবে। এটা হচ্ছে এরকম। আর যদি এমন হয় কেস 3 তে এফটা ওজন থেকে কম হয়ে গেছে গা, তাহলে বস্তু ছিঁড়ে যাবে, ছিঁড়ে নিচে পড়ে যাবে। ঠিক আছে, এই 3টা কেস মনে রাখি আর কি। তা আমাকে বর্তমানে যেটা বলছে কি, বর্তমানে বলছে ঝুলে রাখতে। মানে কি, আমাকে এই যে 1 নাম্বার কেসটা দেখাইতে বলতেছে ওরা। 1 নাম্বার কেসটা ফলো করতে বলতেছে আর কি। যদি 1 নাম্বার কেস ফলো করতে চাই, আমাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে এখানে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। তোমরা গাইড খুলে দেখবে যে বল থেকে এগুলো প্রশ্ন আসছে, আর কোনো প্রশ্ন আসে না, দেখিও। আচ্ছা দেখো তাহলে, আহ, আমাদের কি করতে হবে এখন তাহলে? আমাদের এখানে একটা চার্জ লাগবে এই পয়েন্টে। চার্জ কি আমার প্রশ্নে আছে? দেখো এটা কয়ের জন্য, প্রশ্ন পাক কয়ের জন্য না,
খতে আমার কোনো এখানে চার্জ দিছে, দেয় নাই। আমরা তাহলে ধরে নিব যে ধরি এ বিন্দুতে চার্জ, আমরা ধরে নিচ্ছি হচ্ছে কিউ চার্জ, ঠিক আছে। এবং শর্তই ওইটা যে কিউ চার্জের জন্য বস্তু জ্বলবে, এটাই শর্ত আমার। তাহলে আমার হচ্ছে কি, আমার এখন বর্তমানে কি করতে হবে, বর্তমানে আমাকে কিউ চার্জটা বের করতে হবে। তাহলে কিউ চার্জ যত হবে তার জন্য আমাদের বস্তু ঝুলবে, একবারে সহজ কনসেপ্ট। ওকে, তাহলে খেয়াল করো আমরা কিউ চার্জ এখন বের করবো। তাহলে একটু ফোকাস করি, সবাই একটু মনোযোগ দিয়ে দিকে। আমরা হচ্ছে এখন এই যে এখানে জানি 7 কুলম, এখানে জানি আমরা কত 10 মাইনাস 10 কুলম। এই হচ্ছে বি, এটা এ ছিল, এটা বি ছিল, এটা সি ছিল। তো এখন আমি প্রথমত আগের মতো কাজ করবো এ বির জন্য, আগের কাজ এবির জন্য কাজ করি। যদি এবির জন্য কাজ করি আমরা F1টা পাই। F1 এর কাজ কি ছিল, ওই যে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু চার্জ দ্বয়ের গুণফল। চার্জ কি কি আছে, চার্জ একটা হচ্ছে 7, একটা হচ্ছে কিউ, এখানে তো কিউ চার্জ। তাহলে কি হবে, 7 কিউ ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1, 1 স্কয়ার। এটা 1 না, 1 1 1। তাহলে কি হয় দেখো সবাই দিকে, F1 ইজ ইকুয়াল টু হবে 63 63 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ, বা এত কিউ, এই যে এত কিউ নিউটন, এত কিউ নিউটন, এই যে এত কিউ নিউটন, ঠিক আছে। এবার সেম ভাবে তুমি যদি এসি এর জন্য করো, এসি এর জন্য তখন একই কাহিনী, S2 ইজ ইকুয়াল টু হয়ে যাবে ওই এটাই হবে, মানে 9 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 কিউ, এখানে হয়ে যাবে F2 ইজ ইকুয়াল টু হবে 9 10 টু দি পাওয়ার 9 কিউ নিউটন। আমরা F1 F2 পেয়ে গেছি। এখন এখান থেকে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত সেটাও আমরা জানি, কিন্তু অলরেডি বের করে ফেলছি আমরা। এখান থেকে মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, আলফাটা হচ্ছে আমার এখান থেকে 120 ডিগ্রি, আমরা এটা বের করে রাখছি আগে থেকে, ঠিক আছে। এখন শুধু হিসাব করা হলো। আচ্ছা একটা সবাই কেউ কি করছো এটা, এখানে কত আছে দেখছো, আমাকে যদি কেউ করে থাকো এটা একটু বলো কত আসছে। এটা একদম করে থাকলে আমাকে একটু বলো কত আসছে। আমি হচ্ছে এই বিষয়গুলো একটা শর্টকাটে করে দিলাম আর কি। তোমরা অবশ্যই পরীক্ষার মধ্যে একটু গুছিয়ে লিখবা এগুলা, মানে একটু গুছিয়ে লিখবা আর কি। ঠিক আছে, এগুলো একটু গুছিয়ে লিখবা। আমার তো সময়ের স্বল্পতার কারণে আমি একটু আস্তে ধীরে একটু শর্টকাট করে লিখতে চাই। শর্টকাট মানে কি, মানে কিছু জিনিস ঠিক করে লিখতে চাই এখানে, যেটা আসলে আমরা বোঝার বিষয়, বুঝতেই পারছো কি হবে এখানে। তো পরীক্ষা হলে এত ঠিক করিও না, পরীক্ষা হলে মোটামুটি সবকিছু গুছিয়ে লিখলেও। এটা কেউ একজন বলো, আমার হাতে ক্যালকুলেটর নাই এখন, কষ্ট করে একজন আমাকে হিসাবটা বলো কত আছে এখানে, একটু কাহিনী একটু পাস করো। বলো বলো, কে বলতে বলো। করে একদম বলো না, এটা আমার আনসার। ঘুমাই গেছে না সবাই? 7.99 into 10 inverse 9। মানে এক কথায় 8 ইন্টু দি পাওয়ার 9, কেমন, এটা 8 ধরলাম, 8 নিউটন। তো এখন দেখো এখানে আমাদের কাহিনী কিন্তু সেম, একটু মনোযোগ দেওয়া হতো। এটার মান যা পাইছি এটার মান কিন্তু তাই পাইছি, শুধু এক্সট্রা কি আসছে, একটা কিউ আসছে।
একটা হিসাব করি আমরা, সাইড দিয়ে আসেন একটা হিসাব করে দেখি। x ইজ ইকুয়াল টু রুট ওভার, আমি এর সূত্র তো এটাই হবে, আমি আর লিখতেছি না, সরাসরি মান বসাচ্ছি। 63 10⁹ হোল স্কয়ার প্লাস 90 10⁹ হোল স্কয়ার in sorry plus 2 into 63 10⁹ 9 into 90 10⁹ 9, এখানে একটা কিউ, এখানে একটা কিউ, কিউ স্কয়ার ইনটু হবে cos 120 ডিগ্রি। ওকে, তো তুমি যদি এটা সম্পূর্ণ হিসাব করো না, এটা পুরোটা থেকে কিউ স্কয়ার কমন যায়, তাই না? কিউ স্কয়ার কমন যায়, এখন তো এটা রুট হয়ে আসে, তো রুট কিউ স্কয়ার মানে কি, শুধু কিউ বোঝাচ্ছে। তাহলে কি লিখতে পারি, এফ ইজ ইকুয়াল টু, এটার মান আমরা কত পাইছি, এত পাইছি, তার মানে 8 10⁹ 9 ইন্টু ইউ নিউটন, এটা পাচ্ছি আমরা। এইটা হচ্ছে আমাদের লব্ধি বল, অর্থাৎ এই বিন্দুটার মধ্যে লব্ধি যে বলটা পাইছি এখানে, এটা হচ্ছে আমাদের এত নিউটন, বাট এখানে কিউটা আমি জানি না। এখন দেখো আমাদের শর্তটা বলে দিছে, শর্ত কি বলছে, বস্তু ঝুলবে, এটা শর্ত বলে দিছে আমাদের। তো শর্ত মতে এফ ইজ ইকুয়াল টু কি হইতে হবে, ডাব্লিউ হইতে হবে, যেখানে আমরা এফ এর মান অলরেডি পাইছি, কত পাইছি, 10⁹ 9 কিউ পাইছি। আর ডাব্লিউ মানে কি, এমজি, ডাব্লিউ মানে এমজি। তো এখান থেকে আমাদের কিউ হিসাব করলে আমরা পাই এম মানে হচ্ছে 10, জি মানে হচ্ছে 9.8, আর নিচে বসবে 8 10⁹ 9। আচ্ছা এক্সাম্পল বলতে কত আছে এখানে আনসারটা, কিউ এর মানটা কত আসতেছে, 98 ভাগের এত, এটা আছে কিনা দেখো তো। 1.225 into 10 inverse 8. 8, Zero. হ্যাঁ একই জিনিস, সমস্যা নেই, এইটারও সেম জিনিস। ওই পয়েন্টটা যদি সামনে নিয়ে আসি না, এই পয়েন্টটাকে আমি যদি সামনে নিয়ে আসি, তাহলে এখানে 8 হয়ে যাবে আর কি। তো ঠিক আছে, বরাবর আছে, ঠিক আছে। দেখো আমাদের এটা আসছে এত কুলম, এই যে, অর্থাৎ এক কথা বলতে গেলে আমরা উত্তরটা পাই গেছি অলরেডি, যে কিউ চার্জ বসে না, তো কিউ চার্জ কত, এত চার্জের জন্য, অর্থাৎ এই বিন্দুতে আমরা যদি এত চার্জ রাখি, এই বিন্দুতে কিউ সমান সমান 12.2 10⁻⁻9 কুলম চার্জ স্থাপন করলে 10 কেজি ভরের বস্তুটি ঝুলবে, কেমন? আচ্ছা একটা কথা শোনো, তোমাদের আমি এই সপ্তাহে কিন্তু টানা ক্লাস নিব, মানে আজকে কি বার, রোববার, সোমবারে হায়ার ম্যাথ ক্লাস নিব, মঙ্গলবার আবার ফিজিক্স, বুধবার আবার ম্যাথ, আর বৃহস্পতিবার আবার ফিজিক্স, শুক্রবার আবার ফিজিক্স, ঠিক আছে? এই সপ্তাহে টানা ক্লাস হবে তোমাদের। তো আমি একটু কষ্ট করবো এই সপ্তাহে, মানে হচ্ছে কি আমি চাচ্ছি একটু টানা পড়াই দিয়ে তোমাদেরকে, যেহেতু আমার এখন মোটামুটি ভাবছে যে অফাসে তোমার বিভিন্ন আমার ওইটা প্যারা নেই, তো এই দিক থেকে আমি যাচ্ছি তোমাদের এই ক্লাসগুলো টানা নিয়ে আমি একটু সিলেবাসটা আগাই দিই তোমার, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? তো আমাদের এই সপ্তাহে এই চ্যাপ্টারটা কমপ্লিট হবে ইনশাআল্লাহ, ওকে, এটা বিশ্বাস রাখো। তো সবাই এটা তুলে ফেলো, এটা তুলে ফেলো তাড়াতাড়ি, আমাদের আরেকটা টপিক করতে হবে আজকে। তোমরা কি সবাই অঙ্কটা বুঝছো? এই অঙ্কটা বুঝছো কিনা সবাই? ঐশী, ঋত্বি, জয়দা, ইশতিয়াক, হ্যাঁ বুঝছো? ভাইয়া বুঝছি। তুমি যদি গাইডটা খুলো, বোর্ড কোশ্চেন খুলো, তুমি বল থেকে, মানে মেইনলি বল থেকে এই দুইটা প্রশ্নের বাইরে কোনো একটা প্রশ্ন পাবা না, এই দুইটা প্রশ্ন আমি রিপিট করবো, ঠিক আছে? এবং একটা ইন্টারেস্টিং কথা বলি, বল থেকে মানে এই অধ্যায় থেকে প্রশ্ন, মানে স্যাররা এই অধ্যায় থেকে প্রশ্ন মানে চিত্র দিয়ে করতে বেশি পছন্দ করে, হ্যাঁ এখানে আরেকটা প্রশ্ন পাবা, এটা ঠিক আরেকটা প্রশ্ন তোমরা পাবা, এটা তুমি 90 করে ফেলছো অলরেডি। প্রশ্ন হচ্ছে এরকম, এখানে একটা বস্তু রাখা হয়েছে, এইখানে একটা বস্তু রাখা হয়েছে, তো এই বস্তু কোন স্থানে, মনে করো এখানে আমি একটা চার্জ স্থাপন করছি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আমি সি বিন্দুতে একটা চার্জ স্থাপন করছি, এই সি বিন্দুটা
এই দুটা বিন্দুর মানে মাঝখানে কোথায় রাখলে, এই দুটা বিন্দুর মাঝখানে কোথায় রাখলে আমাদের বলটা শূন্য হবে? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু হয়। এই দুইটা চার্জের মধ্যবর্তী কোন স্থানে এক কুলম্ব চার্জে একটি চার্জ স্থাপন করলে তার বলটা হবে শূন্য? তাহলে তোমাকে এটা করতে হবে। তো সেক্ষেত্রে ওই ডিস্টেন্সটা বের করতে হবে আর কি। এটা মনে করো এক্স হলে এটা পড়বে ছিল হচ্ছে 1 মনে করো, তো এটা হবে কত 1 মাইনাস মানে সরি এইটা হবে কি 1 মাইনাস এক্স, এরকম আর কি। এগুলো করছি আমরা 9 টাইম। তো এগুলো আমরা করবো, এটা সামনে করবো, ইকো সলভিং করবো এগুলো। আপাতত জনপ্রিয় বা তোমার সবচেয়ে বেশি আসছে পরীক্ষায় এই দুটা ম্যাথ, আমি যে দুটা ম্যাথ মাত্র করছি। ঠিক আছে, আমি কি এটা বুঝবো তোমাদের? এটা কি বুঝবো? হ্যাঁ ভাইয়া বুঝি। ওকে, আচ্ছা তানিশা কোথায় রে? তানিশা আসছে? জয়তা তানিশা কোথায় জানো নাকি? জয়তা আছে না গ্রুপে? অন কল নেই? জয়তা নেই, এই একটা সমস্যা। আচ্ছা আমরা তাহলে আমাদের নেক্সট টপিকে যাই। ঠিক আছে, নেক্সট টপিকটা আমরা করে ফেলি এখন। সবাই হেডলাইন দিয়ে দাও, তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য। আচ্ছা, তড়িৎ প্রাবল্য ফার্স্ট হেডলাইন দিয়ে দাও সবাই, তড়িৎ প্রাবল্য। তো এখন দেখো তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে কি হয়, এটা সংজ্ঞাটা পড়ার আগে বা এটা পড়ার আগে আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র পড়তে হবে। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র পড়বো আমরা এটার মধ্যে। তড়িৎ ক্ষেত্র খেয়াল করো। তো তড়িৎ ক্ষেত্র আসলে কি? তড়িৎ ক্ষেত্র হচ্ছে, মনে করো আমি একটা এক্সাম্পল দিই। মনে করো হচ্ছে তোমাদের ঢাকা সিটি কলেজ, চিন্তা করো। তো ঢাকা সিটি কলেজের আশেপাশে এরিয়া যেটা আছে, ঢাকা মনে করো যে কি আহ কি বলতাম, সিটি কলেজের আশেপাশে চিন্তা করো, ঢাকা কলেজের পরে যা স্থান মানে সিটি কলেজের আশেপাশে মনে করো জায়গাটাতে তোমাদের তোমাদের দখল। ঠিক আছে, তো তোমাদের দখলে যেহেতু আছে, ওই এলাকার মধ্যে যদি কেউ আসতে চায় বা কেউ ক্ষমতা দেখাইতে চায়, সেক্ষেত্রে কি তোমাদের আগে কি করতে হবে, তোমাদের পারমিশন নিতে হবে। তোমাদের পারমিশন ছাড়া কি সে অন্য কিছু করতে পারবে? পারবে না। তার মানে তাকে সেখানে থাকতে হইলে বা তাকে সেখানে হচ্ছে কি জীবনযাপন করতে হইলে তোমাদের কি করতে হবে, অনুমতি নিতে হবে। এখন মনে করো ওই যে এরিয়ার মধ্যে তোমরা আছো বা তোমাদের দখল কিন্তু তোমাদের ক্ষমতা আছে সেখানে, সেই এরিয়ার মধ্যে মনে করো হচ্ছে গিয়ে নতুন কেউ আসছে, এসে মনে করো তোমাকে কোনো পাত্তাই দিবে না, সে নিজের মতো করে আসে। তা তোমার কি এটা ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে। তুমি কি করবা, তাকে কান ধরে ধরে দিবা, এই তুই আমার না বলি কেন আসছিস, তুই এখানে যে থাকতেছো আমাকে বলছো একবার। হ্যাঁ, স্বাভাবিক। এবং মনে করো আরেকজন আসছে, সে খুব তোমাদেরকে চান্দা বান্দা দিয়ে একবারে টাকা টুকা দিয়ে মনে করো তোমাদের মানে যত মানে আপ্যায়ন খাতির করা যায়, হ্যাঁ, নিজের বাসায় ডেকে এনে খাওয়াইছে ভালো করে। তো তোমাদেরকে ভালো লাগছে না, এই আমাদেরকে খাওয়াইছে, একে একে থাকতে দেওয়া যায়, তুই থাক, সমস্যা নেই তুই থাক। তাহলে এখানে কিন্তু দুই ধরনের কাহিনী করছে। এক ধরনের কাহিনী কি, তোমাদেরকে গুরুত্ব দেয় নাই, তোমরা পিটিয়ে ছেড়েছে। আরেক ধরনের কাহিনী কি, তোমাদেরকে চা নাস্তা খাওয়াইছে ভালো করে, তো তোমরা তাকে গুরুত্ব দিছো, তাকে থাকতে দিছো। তাহলে যখন তোমাদের এরিয়ার মধ্যে ঘটনা ঘটছে, তখনই কিন্তু তোমরা কিন্তু এটা নিয়ে প্রভাব করছো, মানে তোমাদের আসলে দুই ধরনের কি ব্যতিক্রম মতামত দেখা দিচ্ছে তোমাদের এরিয়ায় আসার কারণে। তাহলে তোমাদের যে এরিয়া মনে করো এটা হচ্ছে তোমাদের ঢাকা সিটি কলেজের এরিয়া, এই এরিয়ার মধ্যে তোমাদের চার্জ মনে করো পজিটিভ চার্জ, এটা বর্তমানে তোমাদের মধ্যে অবস্থান করতেছে পজিটিভ চার্জ। এখন স্বাভাবিক, পজিটিভ চার্জ বলে আরেকজন ব্যক্তি যদি সে আসি দখল করতে চায়, এখানে ঢুকতে চায়, তোমরা কি তাকে ঢুকতে দিবা? কেন ঢুকতে দিবা বা কেন ঢুকতে দিবা না? সে পজিটিভ, তুমি তো পজিটিভ। এখন পজিটিভ পজিটিভ কি কি করবে, কোলাকুলি করবে? অবশ্যই না। সে যেহেতু পজিটিভ, তাকে কি করবে, বেটা বাইরে এখান থেকে, তোমাকে বাই করে দিবে, পজিটিভকে বাই করে দিবে। তা এখন যে নেগেটিভ চার্জ, সে তোমাকে মাথার মধ্যে ডেকে এনে আপ্যায়ন করছে, তো সে তো নেগেটিভ, তুমি তো পজিটিভ। আমরা কি জানি, ধর্মের চার্জে ধর্ম কি,
নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ কি করবে, অবশ্যই কোলাকুলি করবে সেখানে। তো স্বাভাবিক তাকে সে আপ্যায়ন করে নেবে। তাহলে যে এরিয়ার মধ্যে এসে এই ধরনের ঘটনাটা ঘটে তাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে, তাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। তাহলে আমরা সংজ্ঞাটা লিখে নিই, সংজ্ঞাটা আমরা লিখে নিই। একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল ব্যাপী, যে অঞ্চল ব্যাপী একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চল ব্যাপী তার চার্জের প্রভাব, তার চার্জের প্রভাব বিস্তার করে সেই অঞ্চলকে, সেই অঞ্চলকে সেই অঞ্চলকে তড়িৎ ক্ষেত্র বলে, তড়িৎ ক্ষেত্র বলে। এই সবাই বুঝছো? সবাই কি বুঝতে পারছো তড়িৎ ক্ষেত্র কাকে বলে? হ্যাঁ, বুঝছি ভাইয়া। ওকে, তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র বুঝে গেছি, অর্থাৎ আমরা সিটি কলেজের পাওয়ার আমরা বুঝে গেছি। সিটি কলেজের পাওয়ার কতটুকু আছে, সিটি কলেজের পাওয়ার আমরা এখন ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার নাকি? এখন আছে তোমরা আবার কি আবার সিটি কলেজের যারা আছে আমরা আমার নামে লাগাই দিও না যে এই বাটা আমার নামে এটা দেখেছি আমাদের কলেজে, এবার আমার বাসার দায় ফিরে চলবে আমরা কি আমি হচ্ছি সরকারি বিজ্ঞান কলেজের স্টুডেন্ট। হ্যাঁ, আচ্ছা দেখো, তড়িৎ ক্ষেত্রে গেল, এখন আসলে তড়িৎ প্রাবল্য। তো তড়িৎ প্রাবল্য কাকে বলে একটু দেখো। তড়িৎ প্রাবল্য হচ্ছে গিয়ে অসীম থেকে, অসীম থেকে 1 কুলম মানে +1 কুলম চার্জকে, চার্জকে এবারে কালেক্ট, চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে, তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে বলের প্রয়োজন হয়, যে বলের প্রয়োজন হয় তাকে তড়িৎ প্রাবল্য বলে। কেমন? তো একে ই ধারা প্রকাশ করা হয়, ই ধারা প্রকাশ করা হয়। ঠিক আছে, একে ই ধারা প্রকাশ করা হয়। আচ্ছা, আমাদের এই আজকে এটা কিন্তু শেষ তো, এটা পড়া দিচ্ছি। ই ধারা প্রকাশ করা হয়। তো এখন দেখো এখানে কি বলতেছে, এখানে বলতেছে এই যে আমার মনে করো তড়িৎ ক্ষেত্র, এটা মনে করো অসীম। তো অসীম থেকে আমার +1 কুলম চার্জকে আমি যদি এই ক্ষেত্রের মধ্যে আনতে চাই, তাহলে আনার জন্য আমাকে যে বলের প্রয়োজন মানে প্রয়োগ করতে হয়, আমি বলছিলাম আগে এটা পজিটিভ, এটা তো পজিটিভ, তুমি এখানে আনবা, এখানে তুমি যে আনতেছো এটা নেগেটিভও হইতে পারে, কোনো সমস্যা নাই, এটাতে নেগেটিভও হইতে পারে, এটা পজিটিভও হইতে পারে। তো স্বাভাবিক নেগেটিভ হলে কোনো কষ্ট করতে হবে না, খুব সহজ চলে আসবে। আর পজিটিভ হলে একটু একটু বেশি কাজ করতে হবে বা একটু বেশি বল প্রয়োগ করতে হবে, সহজ। তো সেক্ষেত্রে আমাকে এখান থেকে এখানে আনতে একটা বল প্রয়োজন হচ্ছে, এই বলকে আমরা বলতেছি হচ্ছে কি তড়িৎ প্রাবল্য। তাহলে দেখো আমরা যদি ঐকিক নিয়মটা খেয়াল করি, আমরা যদি ঐকিক নিয়মটা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে কিউ পরিমাণ চার্জকে, কিউ পরিমাণ চার্জ আনতে, চার্জ আনতে আনতে হবে, আনতে বল F লাগে। ঠিক আছে, এখন +1 কুলম পরিমাণ চার্জ আনতে বল F বাই কিউ, এটা কিউ বরাবর দিই, F বাই কিউ লাগে। তাহলে এখানে খেয়াল করি আমরা সবাই, এখানে যে F বাই কিউ দেওয়া আছে না, এই F বাই কিউই হচ্ছে আমাদের প্রাবল্য মানে কি। সুতরাং বলতে পারি আমরা এখান থেকে, বলতে পারি যে E is equal to F by Q। এই যে এটা আমরা একটা ইকুয়েশন পাই, E equal to F by Q একটা ইকুয়েশন পাই। এখন দেখো আমরা সবাই এটা জানি যে F is equal to ফর্মুলা করছিলাম আমরা 1/4 pi epsilon naught into Q1 আমরা Q2 divided by R d স্কয়ার করছিলাম। ঠিক আছে, তো আপাততর জন্য আমরা এখানে Q টাকে Q1 ধরি,
Q1 ধরি, কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে গিয়ে আমাদের এটা মিলানোর জন্য লাগবে আর কি। Q1 ধরলাম, কেমন? ঠিক আছে, আমরা Q1 ধরলাম। তো এখানে আমরা Q1 ধরবো। এখন একটু খেয়াল করো সবাই, এটা 2 নাম্বার ইকুয়েশন। এই 2 নাম্বার ইকুয়েশনের মধ্যে, সরি 1 নাম্বার ইকুয়েশনের মধ্যে f এর যে মানটা আছে এটা আমরা চাইলে এটা বসাইতে পারি। তো এটা বসালে কি হয় দেখি আমরা, a is equal to f মানে 1/4π epsilon naught into q1 divided by q2 divided by d square আর নিচে বসবে q1। তো দেখো খেয়াল করি আমরা সবাই এখানে, এখানে দেখো এই Q1 এবং এই Q1 কিন্তু বাদ, যদি বাদ চলে যায় তাহলে কি থাকে, E সমান সমান আমাদের আসতেছে 1/4π epsilon naught into Q2 divided by d square। এই যে দেখো, আমি যে দুইটা বক্স করছি এই দুইটাই বক্সে আমার ইকুয়েশন। তো এটা কোন সময় এটা কোন সময় অ্যাপ্লাই করবো বুঝতে পারছো তো? এটা অ্যাপ্লাই করবো তখন যখন তোমাকে প্রশ্নে এফ আর কিউ দিছে। আর এটা কোন সময় অ্যাপ্লাই করবো, যখন তোমাকে প্রশ্ন মাধ্যম দিছে বা দুইটা চার্জের বা চার্জের মধ্যবর্তী ব্যবধান দিয়ে দিছে, তখন তুমি এটা অ্যাপ্লাই করবে। বুঝতে পারছো তো? সবসময় এটা বেশি অ্যাপ্লাই হয় পরীক্ষার জন্য, এটা বেশি লাগে। তো সবাই এটা তুলে ফেলো। তোমরা কি এই 5টা তুলছো, নিচের 5টা তুলছো? এটা হ্যাঁ ভাইয়া। ওকে, এই একজন কিন্তু আজকে নোটটা গ্রুপে দিয়ে দিও, কেমন? এই কাজটা করি অবশ্যই, গ্রুপে একজন নোটটা দিয়ে দিবা। আমি এটা বুঝলাম, আর ভিডিওটা আমি আপলোড করে দিব, ওটা দেখে নিও আর কি, কারো যদি কোনো সমস্যা থাকে। এবার আমরা একটা ম্যাথ দেখি, খুব দ্রুত সহিত একটা ম্যাথ সলভ করে নিই, দেরি করবো না। এটা 2 মিটার, এটা 1 মিটার, আর এটা একটা চার্জ +2। তো প্রশ্ন হচ্ছে এ বিন্দুতে, এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য বা প্রাবল্য কত? প্রশ্ন হচ্ছে এই বিন্দুতে প্রাবল্য কত। একবার ভাই সিম্পল কনসেপ্ট ম্যাথ আমরা করবো। দেখো আমাদের বলতে প্রাবল্য, তার মানে আমার প্রাবল্যের জন্য আমাদের হচ্ছে চার্জ আছে, দুইটা আছে, মানে দেখো একের অধিক চার্জ হয়েছে। মনে রাখ, বাকি বলছিলাম একটু আগে, একের অধিক যদি আমার চার্জ চলে আসে তাহলে সেখানে আমরা কিন্তু লব্ধির সূত্র অ্যাপ্লাই করি। এটা প্রাবল্য, প্রাবল্যের জন্য লব্ধির সূত্র অ্যাপ্লাই করি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি সবাই, আমার এখানে এ বিন্দুর জন্য হিসাব করবো। একবার আমরা এ বির জন্য কাজ করবো, একবার আমরা এ ডির জন্য কাজ করবো। তো আমাদের ডিস্টেন্স ও কষ্ট বলে দিচ্ছি। খেয়াল করো, আমরা যদি এ বির জন্য কাজ করি, এ বি এর জন্য, তাহলে এখানে কি পাই, E1 পাই। E1 সমান সমান কি, 1/4π epsilon naught ইন্টু কিউ ডিভাইডেড বাই Q1 ডিভাইড বাই টি স্কোয়ার। এটা তো সূত্র, সূত্র মোতাবেক কাজ করতেছি। তাহলে এখানে এটা হচ্ছে 9 × 9 ইন্টু এটা হচ্ছে যেহেতু মাইনাস, তাহলে মাইনাস আমরা অ্যাপ্লাই করবো না। কেন অ্যাপ্লাই করবো না, কারণ মাইনাস দিয়ে আপাতত আমরা দিকটা নির্দেশ করতেছি এখানে, ওইটা করতে। তাহলে এখানে হবে 4 × 10⁻⁻4 ডিভাইডেড বাই হবে নিচে ডি স্কোয়ার মানে 2 স্কোয়ার, কারণ দেখো এটার মধ্যবর্তী ব্যবধান 2, এটার মধ্যবর্তী ব্যবধান 2, তো সেক্ষেত্রে 2 স্কোয়ার। তো এখানে এটা এবং এটা কিন্তু বাদ, তো এখানে 10⁻⁻4, এখানে 9, তাহলে আলটিমেটলি আনসার হবে 9 × 10⁻5। এটা হচ্ছে E1 এর মান। এত, ও আচ্ছা আমি তো একক লিখলাম না। আর চার্জ, সরি প্রাবল্যের একক হচ্ছে গিয়ে নিউটন কুলম ইনভার্স ওয়ান। সবাই মনে রাখিও, নিউটন কুলম ইনভার্স ওয়ান। তা আমাদের E1 আমরা পেয়ে গেছি, এটা আমাদের E1, কেমন? তো এখানে E1 পেয়ে গেছি, সিমিলার ভাবে আমরা E2 টা বের করবো। E2 কার জন্য, এডি এর জন্য, এডি এর জন্য খেয়াল করো। এখানে আমরা E2 যদি আমরা বের করতে চাই, তাহলে আগের মতো করে ওই 1/4π epsilon naught ইন্টু Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এখানে খেয়াল করো সবাই, এটা হচ্ছে 9 × 10⁻9 ইন্টু হবে এই Q2 মানে কত, 6। Q2 মানে আচ্ছা 6 না, আমরা এটাকে 8 ধরি, তাহলে বেশি দেখতে হয় 8। তাহলে এখানে হবে 8 × 10⁻⁻4 ডিভাইডেড বাই 2 স্কোয়ার। তো এখানে খেয়াল করো, এটা 2 স্কোয়ার মানে কি 4, 4 আর 8 কে ভাগ করলে তো 2 হয়, তাহলে 9 × 2 = 18, 18 × 10⁻5 নিউটন পার কুলম। আমরা E2 পাই গেছি। এখন আমরা E1 E2 দুটোই পেয়ে গেছি।
তো দুইটা পাওয়া মানে কি আমাদের লব্ধি এখানে অ্যাপ্লাই করতে হবে। তো এটা কিন্তু আমাদের লব্ধিতে অ্যাপ্লাই করবো, আমাদের দেওয়া লাগবে। তোমরা উপরে পাঁচটা লিখছো, তোমরা উপরে পাঁচটা সবাই বলো তো উপরে পাঁচটা লিখছো কিনা। ভাইয়া এটির দূরত্ব এক হবে না? ও আচ্ছা, আমি কি দিয়ে সরি সরি, হ্যাঁ ধন্যবাদ দিচ্ছি, আর ধন্যবাদ। তাহলে কত হবে, 8 9 72, 72। ধন্যবাদ ধন্যবাদ সিস্টার, ধন্যবাদ। 72 এটা আসছে। আচ্ছা, তোমরা কি উপরে অংশ লিখছো এখানে, এই পাঁচটা? হ্যাঁ ভাইয়া লিখছি। ওকে, তাহলে আমি এটা মুছলাম, তাহলে আপু উপরে যেতে হবে। আচ্ছা দেখি আমরা তাহলে, এখন আমরা ই ওয়ান ই টু পেয়ে গেছি। প্রশ্ন তো হচ্ছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হবে, কেন? কারণ দেখো ই সমান সমান আমরা জানি যে সূত্র মোতাবেক E1 স্কোয়ার E2 স্কোয়ার প্লাস 2E1 E2 cos আলফা। তো এখানে আলফা তো আমার লাগবে, এটা আমার কাছে নাই। আলফা যদি বের করতে হয় আমাকে অবশ্যই এখানে লব্ধি সূত্র অ্যাপ্লাই করতে হবে, এই জন্য ওই সরি লব্ধি না, দিকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। আমরা দিকে কি পাইছিলাম, আমরা এখানে দেখো এটা নেগেটিভ পাইছিলাম, এটা এখানে এ, এখানে কোনো কিছু নাই, তার মানে বুঝে নিব এটা পজিটিভ। এটা যদি পজিটিভ হয়, এটা যদি নেগেটিভ হয়, তো পজিটিভ নেগেটিভ ডাইরেকশনটা কোন দিকে হয় বলছিলাম, ভিতরের দিকে না, মানে নেগেটিভ সাইডে হবে। তো এটা হবে আমাদের Q1। আর এটা পজিটিভ, এটাও পজিটিভ, পজিটিভ পজিটিভ কোন দিকে, বাইরের দিকে, মানে এই দিকে আছে, এই যে এই দিকে। এটা হচ্ছে আমাদের E2। তাহলে খেয়াল করো সবাই, এই যে E1 E2 এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, আলফা না? এই আলফাটা কত এখানে, 90 ডিগ্রি, বোঝা যাচ্ছে একটা আরেকটার উপর লম্ব হয়ে আছে, বোঝা যাচ্ছে আমাদের এখানে, এখানে আমাদের আলফাটা হবে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। আমাদের এখানে আলফা হবে কত, 90 ডিগ্রি। দেখো তাহলে একটা জিনিস সহজ করে খেয়াল করো, আমাদের এখানে যদি আলফা 90 ডিগ্রি হয়, তাহলে cos 90 এর মান কত? cos 90 এর মান শূন্য না? তো যদি cos 90 শূন্য হয়, তাহলে বলো তো দেখি, এই অংশটা পুরোটাতে শূন্য হয়ে যাবে। তো এই অংশে পুরো শূন্য মানে ভ্যানিশ, 7। তাহলে কি থাকে, ই সমান সমান √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার, এই এতটুকু। এখানে E1 আমরা জানি, মাত্র করে ফেলছি, 9 × 10⁵ প্লাস 72 × 10⁵ হোল স্কোয়ার। কত হয় বলো তো একজনে আমাকে আনসারটা, কত হয় আনসারটা? এখানে একটু ফাস্ট করো, আনসারটা আমাকে জাস্ট একটু তাড়াতাড়ি বলো। ওই যে বলো, আনসার বলো, কি আছে আনসারটা? কেউ করো নাই, আনসারটা কত আছে একটু তাহলে আপনার আপডেট করো, কত আছে? এত সময় দিলে হবে? কার কাছে ক্যালকুলেটর নাই, কত আছে এখানে?
আচ্ছা, তোমরা তাহলে এটা হিসাব করে এটা আনসারটা এখানে লিখিও। এখানে যেটা আসবে সেটা নিউটন পার কুলম হচ্ছে আমাদের আনসারটা হবে। মানে এখানে আমাদের হিসাব করে যেটা আসে আর কি, সেটা হচ্ছে আমাদের বর্তমান আনসার হবে। তাহলে আমরা মোটামুটি হচ্ছে গিয়ে প্রাবল্যের জন্য আমরা যেটা দেখলাম